আচ্ছা, আমি একদম প্রথম থেকেই শুরু করি। প্রথমে এটা তো মুভ টুল, আমরা যে কোনো কিছু মুভ করার জন্য এটা ইউজ করব। সেকেন্ডে যেটা, আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। আমি আসলে নেট থেকে ডিরেক্ট কাজ করে, ডিরেক্টলি মানে নেট থেকে ইউজ করা জিনিসই আমি বেশি প্রেফার করি আর কি। আচ্ছা, যাই হোক, এইটাকে আমি নিয়ে আসি, যে কোনো একটা ছবি। আচ্ছা, ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে বেসিক তফাৎটা তো আপনারা ক্লিয়ার কিনা আমি জানি না। মেইনলি হচ্ছে আপনারা যদি কোনো প্রিন্ট, মানে প্রিন্ট হবে এমন কোনো কাজ যদি করতে চান, তাহলে হচ্ছে আপনারা ইলাস্ট্রেটরে কাজ করবেন। ইলাস্ট্রেটর হচ্ছে একদম ভেক্টর গ্রাফিক্স যেটাকে বলে, যেটাতে কোনো পিক্সেল নাই। আর ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স। ছোট ছোট পিক্সেলের সমন্বয়ে হচ্ছে ফটোশপের ইমেজগুলা হয় নরমালি। সাধারণত আমরা যে কোনো ছবি, আমরা যদি ইলাস্ট্রেটরেও কোনো একটা ডিজাইন করি, সেটাকে আমরা যখন পিএনজি তে বা জেপিইজি তে সেভ করে ফেলবো, তখন কিন্তু সেটা আর ভেক্টর গ্রাফিক্স থাকবে না। আমি যদি একটা লোগোকেও ডিজাইন করার পরে ওটাকে সেভ করে ফেলি জেপিইজি তে বা পিএনজি তে, তখন সেটা রাস্টার হয়ে যাবে, কারণ আমি যখন জুম করব তখন আমি ছোট ছোট পিক্সেল দেখতে পারবো। আমরা পিক্সেল তো জানি। পিক্সেল হচ্ছে, আমি কোনো একটা ছবিকে যখন জুম করব, যেমন আগের ছবিটাই আমি যখন নিয়ে আসছিলাম, এটাকে আমি যখন জুম করব, তখন এখানে দেখবেন ছোট ছোট এই যে বক্স চলে আসে। প্রত্যেকটা বক্স হচ্ছে সলিড কালার, একটা বক্সের সাথে কখনো আরেকটা বক্সের কালার ম্যাচ হয় না। এই যে একটা কালার, এই যে একটা কালার, প্রত্যেকটা বক্স হচ্ছে আলাদা আলাদা কালার। এই যে ছোট ছোট বক্স গুলো, এগুলোকেই আমরা বলি পিক্সেল। তো একটা ছবিতে আপনার পিক্সেল সংখ্যা যত বেশি থাকবে, এখন এই ছবিটার যদি আমার মাত্র এই 4টা কালার যদি থাকতো, তাহলে কিন্তু এটা কোনো ছবিই হতো না। ঠিক আছে, আমি বুঝতেই পারতাম না। তো এই পিক্সেল গুলো আপনার একটা ছবিতে যত বেশি পরিমাণে থাকবে, তত আপনার ডিটেলস গুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। তো এইটা আপনার, আমরা ক্যামেরায় বা উম, আহ, আমরা যে মেগাপিক্সেল যেটাকে বলি, সেটা হচ্ছে ডিপেন্ড করে এই পিক্সেলের উপর। ঠিক আছে। তা আমাদের ফটোশপ সফটওয়্যারটা মূলত হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার। বাট ইমেজ এডিটিং এর বাহিরেও আপনি অনেক কাজ, মানে ইলাস্ট্রেটরে আপনি যে কাজগুলো করতে পারেন, লাইক প্রিন্টের যে কাজগুলো, লোগো টোগো সবকিছুই আপনি ফটোশপে করতে পারবেন। বাট ফটোশপে যে কাজগুলো পারবেন, সেগুলো কিন্তু কখনোই ইলাস্ট্রেটরে পারবেন না। ঠিক আছে। ইলাস্ট্রেটরে যেমন আপনি ইজিলি একটা ডিজাইন দাঁড় করিয়ে ফেলতে পারতেছেন, হয়তোবা ফটোশপে ওই ডিজাইনটা দাঁড় করাতে খুব কষ্ট হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে সিম্পল কিছু ডিজাইন করা যাবে, বাট কমপ্লেক্স ডিজাইন গুলা ফটোশপে করা খুব ঝামেলা হয়ে যাবে, করা যাবে না। বাট এছাড়া আপনি নর্মালি একটা মানে বিভিন্ন শেপ দিয়ে আপনি যদি লোগো বানাতে চান, বিজনেস কার্ড বানাতে চান, বা ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে যে ধরনের কাজ হয়, আপনার ব্রুশিয়ার বলেন, ফ্লায়ার বলেন, পোস্টার বলেন, সবকিছুই আপনি যেমন ইলাস্ট্রেটরে করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনি ফটোশপেও করতে পারবেন। ঠিক আছে। তো ফটোশপে আমরা যে ইমেজ এডিটিং এর যে কাজগুলো নরমালি আমরা যেভাবে এত সুন্দর করে মাস্কিং করে ফেলতে পারি বা ক্রপ করে ফেলতে পারি, সেটা কিন্তু আহ, আমরা ইলাস্ট্রেটর কখনোই করতে পারবো না। ঠিক আছে। আপু, হ্যাঁ। আমরা যদি বিজনেস কার্ড যদি একটা যদি করি, এটা যদি আমরা একদম এক্সাক্ট মাপ নিয়ে যদি করি, আর ওইটাই যদি আমরা প্রিন্টের জন্য যদি দেই, হুম। ফটোশপ থেকে করে তারপর প্রিন্টের জন্য যদি দেই, হ্যাঁ। তাহলে ওটা কি ফেটে যাবে? না না, আপনার যখন প্রিন্ট করবেন, আপনার প্রিন্ট রেজুলেশন থাকে হচ্ছে 300। ঠিক আছে। 300 রেজুলেশন নিয়ে আপনি যদি ফটোশপে করেন প্রবলেম নাই, ইলাস্ট্রেটর করেন কোনো প্রবলেম নেই। বাট প্রিন্টের ক্ষেত্রে যেটা হয়, আমরা এইটা কিন্তু 8 জিবি কালার মোড। ঠিক আছে। মানে আমরা ওয়েবে, ওয়েবে বলতে হচ্ছে আমরা কম্পিউটারে থাকে, যেটা প্রিন্ট না, কম্পিউটারে থাকে যে হুম। কোনো জায়গায়, আমি ডেস্কটপে বলি, আমি একটা ওয়েবসাইটে বলি, যে কোনো জায়গায় আমি এই যে দেখতে পারতেছি, এটা কিন্তু হচ্ছে 8 জিবি কালার মোডে আছে। বাট যখন আমি প্রিন্ট করব, তখন কিন্তু সেটা সিএমওয়াই কে কালার মোডে চলে যায়। ঠিক আছে। এই যে আমি যে ছবিটা আছে, এটাকে আমি যদি সিএমওয়াই কে কালার মোডে নেই, তাহলে কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এই যে ইমেজ থেকে মোড আছে সিএমওয়াই কে, সরি 8 জিবি কালার মোড আছে, এটাকে আমি যদি সিএমওয়াই কালার মোডে নিয়ে যাই, ফ্ল্যাটেন দেই, ওকে দেই, দেখেন কালারটা চেঞ্জ হয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন? হুম। হুম।
এই যে এটা এটা হচ্ছে সিএমওয়াইকে কালার, মানে এটা হচ্ছে প্রিন্ট দেওয়ার জন্য সিএমওয়াইকে কালার ইউজ করা হয়, কারণ প্রিন্টে নর্মালি সবসময় 4টা কালার থাকে। আপনারা যারা প্রিন্ট আছে বা কাজ করেছেন তারা কিন্তু জানেন যে 4টা কালার থাকে। সো আমার প্রিন্টের ক্ষেত্রে আমি ফটোশপে কাজ করি বা ইলাস্ট্রেটরে কাজ করি, আমার কালার মোড থাকতে হবে সিএমওয়াইকে। ঠিক আছে? সো আপনার যদি সেটিং সবকিছু ঠিক থাকে, রেজুলেশন যদি হাই রেজুলেশন থাকে, আপনি করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, এইখানে আমি একটা ছবি নিয়ে আসলাম। এটা আমি ফার্স্টে তো আহ, আচ্ছা, মুভ টুলে তো আমরা কাজ করবই। সেকেন্ড টুলে যেটা যাই সেটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এটা দিয়ে আমরা নর্মালি হচ্ছে রেক্টেঙ্গেল সিলেক্ট করতে পারি। আহ, আর আমি যদি এটাকে এক্স্যাক্টলি স্কোয়ার হিসেবে যদি সিলেক্ট করতে চাই, তাহলে হচ্ছে আমার শিফট প্রেস করতে হবে। ঠিক আছে? শিফট প্রেস করলে এটা একেবারে স্কোয়ার হয়ে যাবে। সেম ভাবে আমার, সরি, আর এই এই সিলেকশনটাকে তোলার জন্য আমার কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। আমি যদি এখানে কোনো কালার অ্যাপ্লাই করি, শুধুমাত্র এই জায়গাটুকুর ভেতরে কালার অ্যাপ্লাই হবে। আমি যদি এখানে মুভ টুল দিয়ে মুভ করি, তাহলে, সরি, আমার এইটা সিলেক্ট থাকতে হবে আমি যেই লেয়ারে কাজ করব। এখানে ফটোশপে কিন্তু লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। আপনার জি। ইলাস্ট্রেটরে আপনি যখন কাজ করেন, ইলাস্ট্রেটরেও লেয়ার আছে, বাট ইলাস্ট্রেটরের লেয়ার মেনটেন না করলেও কাজ করতে পারি, কারণ প্রত্যেকটা অবজেক্ট আমি আলাদা আলাদা করে ধরতে পারি ইলাস্ট্রেটরে। বাট ফটোশপে আমি কিন্তু আলাদা জি। আলাদা করে নিজের ইচ্ছে মতো ধরতে পারবো না। এখানে আপনার যেই লেয়ারটা সিলেক্ট থাকবে, আপনি সেই লেয়ারটাতে কাজ করতে পারবেন, সেই লেয়ারটাকে মুভ করতে পারবেন, সবকিছু ওই লেয়ারে হবে আপনার যে লেয়ারটা সিলেক্ট থাকবে। ঠিক আছে? তো আমি এইখানে আমি রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে সিলেক্ট করলাম। এখন আমার এই লেয়ারটাতে দেখেন, আমি যদি নিচের লেয়ারটাকে ধরে রাখি, আমি এই যে মুভ টুল দিয়ে মুভ করতেছি, আমার কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা মুভ হচ্ছে। তো আমার এইটাকে যদি মুভ করতে চাই, আমি উপরের লেয়ারটাকে সিলেক্ট করে আমি যদি এখন এটাকে মুভ টুল দিয়ে মুভ করি, দেখেন আমার এটা কিন্তু মুভ হয়ে গেল যতটুকু সিলেকশন করলাম। ঠিক আছে? আমি যদি একটা আলাদা ডকুমেন্টে নিয়ে যাই, দেখেন এখান থেকে আমি এটাকে আলাদা একটা ডকুমেন্টে নিয়ে আসতে পারতেছি। সেম ভাবে এটাকে আমার সিলেকশনটা তুলে ফেলতে হবে আবার নেক্সট কোন স্টেপে কাজ করতে গেলে। অবশ্যই সিলেকশন তোলার কমান্ড হচ্ছে কন্ট্রোল ডি। চলে গেল। সেম ভাবে আমি যদি ইলিপ্টিক্যাল মার্কি টুলে যাই, আমি ইচ্ছে মতো সিলেকশন করতে পারবো, বাট আমি যদি এক্স্যাক্টলি সার্কেল চাই, তাহলে আমার শিফট ধরে এটাকে সার্কেল করতে হবে। ঠিক আছে? শিফট ধরে করলে এক্স্যাক্টলি সার্কেলটা চলে আসবে। সেম এটাকেও আমি মুভ করে এখানে নিয়ে গেলাম। ঠিক আছে? এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে, এইখানে দেখেন স্কোয়ার আর সার্কেল যেটা, এজ গুলো একদম কি বলে, শার্প এজ। ঠিক আছে? এখন আমি যদি চাই যে না, আমি যেটা কেটে নিয়ে আসলাম বা একটা ছবি থেকে একটা অংশ কেটে আপনারা একটু মিউট করে দেন আপনাদের মাইক্রোফোন গুলো। আচ্ছা, এইখানে আমি যদি শার্প এজ না নিয়ে আমি যদি এমন কিছু আনতে চাই যে আমার এজটা শার্প থাকবে না, সফট কর্নার থাকবে বা ব্লারি থাকবে চারপাশে, তাহলে আমি দেখেন এখানে একটা অপশন আছে উপরে ফেদার। এখানে ফেদার 0%, তার মানে হচ্ছে এটা শক্ত একটা এজ দিবে। আমি যদি এখানে ফেদার 0-র জায়গায় 30 দিয়ে দিলাম। এখন আমি যদি একটা স্কোয়ার নেই, দেখেন এটাকে আমি মুভ করে যদি এখানে নিয়ে যাই, দেখেন। ঠিক আছে? সেম ভাবে আমি কন্ট্রোল ডি, সার্কেল নিলাম, সরি, ফেদার দেই নাই আমি এখানে, ফেদার 30 দিয়ে দিলাম, সার্কেল নিলাম, নিয়ে গেলাম এখানে। ঠিক আছে? আমার যদি ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকে, আমি যখন কোনো ব্যানার বা কোনো কিছু করতে যাব, আমার বিভিন্ন রকম শেপ লাগতে পারে, এরকম শার্প এজও লাগতে পারে, আবার আমার এইভাবে কেটে নিয়ে আসতেও হতে পারে। ঠিক আছে? এটা ডিপেন্ড করে আপনার ফেদারের অ্যামাউন্ট যত বেশি থাকবে, আপনার এই চারপাশটা তত বেশি ফেড হয়ে যাবে। ঠিক আছে? 30 দিয়েছি, 30 জায়গায় 50 হলে আরো বেশি হবে। আচ্ছা, আমি এটা 0 করে রাখলাম। তারপর হচ্ছে এখানে আপনি দেখেন, নর্মালি আমরা কি জানি, উপরের যে মেনুটা থাকে সেটা থাকে হচ্ছে মেনু বার। আর মেনু বারের নিচে যে আরেকটা বার থাকে, এটাকে বলে হচ্ছে কন্ট্রোল বার।
ঠিক আছে, কারণ এইখানে যে টুলগুলো আছে প্রত্যেকটা টুল সিলেক্ট করার পরে আমার এই কন্ট্রোল বারে এই প্রত্যেকটা টুলকে কন্ট্রোল করার জন্য সে অপশন দিয়ে দেয়। ঠিক আছে, আমি যখন মুভ টুলে যাচ্ছি একটু একটু খেয়াল করে দেখেন যে এই কন্ট্রোল বারের অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। সেম ভাবে আমি যখন পরেরটাতে গেলাম আমার অপশন চেঞ্জ, পরেরটাতে গেলাম চেঞ্জ, পরেরটায় প্রত্যেকটা টুলস এর সময় আমার কন্ট্রোল বারের অপশনগুলো চেঞ্জ। তার মানে হচ্ছে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টুলকে কন্ট্রোল করার জন্য হচ্ছে আমার এই অপশনগুলো। ঠিক আছে, তো এখানে আমার কি অপশন আছে দেখি। এখানে ফার্স্টে এখানে আমার মাউসের কার্সর নিয়ে গেলে দেখাবে নিউ সিলেকশন। এখানে দেখাই যাচ্ছে একটা বক্স, দ্যাট মিনস হচ্ছে আমি একটা বক্স সিলেক্ট করতে পারবো এভাবে। দ্যাট দেয়া আছে। আমি যখন সেকেন্ডটায় যাব এখানে কি বলতেছে, আপনারা পাথফাইন্ডারে কাজ করেছেন ইলাস্ট্রেটরে, সেম অ্যাজ পাথফাইন্ডারের মতো এই অপশনগুলো, যে অ্যাড টু সিলেকশন মানে একটার সাথে আমি আরেকটা যদি সিলেক্ট করতে চাই, যেমন আমি এখানে একটা বক্স নিলাম, সেম ভাবে আমি আমি যখন এটা সিলেক্ট থাকবে আমি এই বক্সের পরে আমি যখন এখানে সিলেক্ট করব আমার আগের বক্সটা চলে যাবে সিলেকশনটা। কিন্তু আমি যদি দুইটাই একসাথে চাই তাহলে আমার অ্যাড টু সিলেকশন দিয়ে আমি যদি দুইটা রেক্টেঙ্গেল দিয়ে দিই তাহলে আমার দুইটা অ্যাড হয়ে গেল। সেম ভাবে আমার যদি এখানে সাবস্ট্রাক্ট যেটা আছে, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, সাবস্ট্রাক্টে গেলে আমার কিন্তু এই যে সিলেকশনটা আমি যেটা ধরবো ওটা আমার সিলেকশন থেকে বাদ হয়ে যাবে। ঠিক আছে, এই যে বাদ হয়ে গেল। আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, মানে দুইটা সিলেকশনের কমন যে সিলেকশনটা থাকবে। আমি এখানে একটা সার্কেল দিয়ে দেখাই। ধরেন আমি এখানে একটা সার্কেল নিলাম আর ইন্টারসেক্ট দিয়ে আমি এখানে আরেকটা সার্কেল নিলাম। এখন এই দুইটা সার্কেলের মধ্যে কমন যে শেপটুকু থাকবে, অংশটুকু, সেটাকে সে রাখবে। ও সরি, আমি শিফট ধরে রাখছিলাম। দুইটার মধ্যে কমন যে অংশটুকু পাবে ততটুকু রাখবে, বাকিটা সে ডিলিট করে ফেলবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই সবগুলোর জন্যই। ইনফ্যাক্ট হচ্ছে এখানে শেপ আছে কিছু রেক্টেঙ্গুলার, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, এই গুলার ক্ষেত্রেও আমার উপরে একই অপশন গুলো আছে। এই যে এখানে কম্বাইন শেপ, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুডেড ওভারল্যাপিং শেপ। ওকে, তারপরে যেটা আছে এটা হচ্ছে এই যে সিঙ্গেল রো মার্কি টুল, যেটা সিঙ্গেল কলাম মার্কি টুল মানে হচ্ছে এই লাস্টের দুটো দিয়ে আপনার একটা পিক্সেল সে শুধু সিলেক্ট করে। ঠিক আছে, এখন আমি যদি দেখি যে কি বলে এটাকে হরাইজন্টালি, আমি জাস্ট একটা ক্লিক করি যদি ছবির মধ্যে, আমার এখানে জুম করলে দেখা যাবে ছবিটার জাস্ট একটা পিক্সেল সে কিন্তু সিলেক্ট করেছে। এই যে দেখেন একটা পিক্সেল হরাইজন্টালি। এখন এইখান থেকেও আমরা দেখা যাচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড বানায় ফেলতে পারি, মানে টেকনিক্যালি আর কি। টেকনিক্যালি কিরকম, এটাকে আমি কিন্তু মুভ করতে পারি। যেমন এখানে যে কালারটা সে ধরেছে, আমি যদি এখানে মুভ টুলে যাই, মুভ টুলে গেলে, আচ্ছা মুভ টুলে এখানে একটা অপশন আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। এটা যদি যদি টিক না থাকে তাহলে আপনি মুভ করার অপশন পাবেন না। আমি যদি এটা টিক দিয়ে দিই তাহলে আমার এখান থেকে যেটাকে টেনে ছোট বড় করার অপশন চলে আসবে, পয়েন্ট চলে আসবে। ঠিক আছে, এখন আমি এই যে একটা পিক্সেল সিলেক্ট করে আমি যদি এটাকে টেনে জাস্ট উপরের দিকে নিয়ে যাই, এটাকে নিচের দিকে নিয়ে যাই, এটা মোটামুটি আমার একটা ব্যাকগ্রাউন্ডের মতো হয়ে গেল। ঠিক আছে, এটা আমার এই এই কালারটা আপনার ইমেজের মধ্যে যে কালারটা ওই একটা পিক্সেলের মধ্যে যে কালার গুলো ছিল ওটাকে সে এরকম স্টিচ করে ফেলছে। ঠিক আছে, সেম ভাবে এইটা যেমন ছিল হচ্ছে হরাইজন্টালি, সেম এইটাকেও আমি এখানে যদি ক্লিক করে এটাকে আমি ভার্টিক্যালি করতে পারি সিলেক্ট করে। ঠিক আছে, আমরা সুন্দর কোনো একটা ছবি, যেখানে কালারফুল কোনো একটা ছবি আমার যে কোনো দরকারে আমি ইচ্ছা করে এরকম করে ব্যাকগ্রাউন্ড বানায় নিতে পারি। ঠিক আছে, ছবি থেকে। ওকে, জি এটা ভাই। গেল হচ্ছে আমার রেক্টেঙ্গুলার মার্কি টুল, এই মার্কি টুলের সিলেকশন টুলের কাজগুলো। দেন সেম ভাবে পরেরটাও হচ্ছে একই রকম কাজ, কিন্তু লেসো টুলটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো করে সিলেকশন করতে পারবেন। এখানে যেরকম রেক্টেঙ্গুলার অথবা স্কোয়ার, এখানে ইলিপ্টিক্যাল অথবা সার্কেল করে করবেন, এখানে সেম ভাবে আপনি আপনার ইচ্ছে মতো করে আপনার হাত যেভাবে যায়, আমি যদি এটাকে এভাবে সিলেক্ট করতে চাই, আমি যেখানে নিতে চাই ওখানেই যাবে। ঠিক আছে,
ওকে, সেম ভাবে তারপরেরটা হচ্ছে আপনার পলিগনাল লেসো টুল। এটা হচ্ছে স্ট্রেট লাইন হয়ে যাবে, এটা যেভাবে আমি নিজের ইচ্ছে মতো নিতে পারতেছি। এটা জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে করলাম, এখানে করলাম, এখানে করলাম, মানে প্রত্যেকটা এরকম স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন আমার পয়েন্ট করে করে সিলেক্ট করতে হবে। লাস্ট পয়েন্টে মিলাই দিলে সে মিলে যাবে, অথবা এন্টার প্রেস করলেও মিলে গেল। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেট মানে কি, আমরা কি বুঝি? ম্যাগনেট মানে হচ্ছে চুম্বক টাইপ যেটা। এই ম্যাগনেটিক লেসো টুলের কাজটা হচ্ছে যে আপনার যদি দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকে, তাহলে সে ওই এজটাকে ধরে, মানে চুম্বকের মতো করে সে অটোমেটিক ধরে নেবে, আমার ধরতে হবে না। এখানে কিন্তু ম্যাক্সিমাম মানে সেম টাইপ কালার, এটাতে ধরতে একটু কষ্টকর হয়ে যাবে। তারপর আমি ট্রাই করে দেখি। দেখেন, এইখানে এখানে আমি যদি, এখানে আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম, বাট আমি কিন্তু আর ক্লিক করতেছি না, সে এটাকে অটোমেটিক সে ধরে নিচ্ছে, কারণ এখানে দুইটা ডিফারেন্ট কালার পাচ্ছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এরকম কালার পাচ্ছে। আমি এটার উপর দিয়ে জাস্ট ধরে নিলাম, আর আমি যদি এক্স্যাক্টলি কোথাও পয়েন্ট করতে চাই, আমি জাস্ট ক্লিক করে দিলাম, শেষ। এখানে ডিফারেন্ট কোনো কালার থাকলে আমি এই যে এখান থেকে ধরে নিয়ে আসলে সে ম্যাগনেটের মতো করে অটোমেটিক, সে কিন্তু এই পয়েন্টগুলো সে অটোমেটিক নিয়ে নিয়েছে। ঠিক আছে, এন্টার করলে সিলেকশন হয়ে গেল। আমাদের যদি এমন কোনো ছবি থাকে যেখানে হচ্ছে আমরা হয়তোবা এই টুলটা ইউজ করে ইজিলি অন্যান্য টুল থেকে এটা দিয়ে হয়তোবা ইজিলি আমি সিলেকশন করতে পারবো, তখন আমি এটা ইউজ করব। তো টুলগুলো জানা থাকলে কোন টুল দিয়ে কাজ করতে সুবিধা হবে বেশি, আমার টুলগুলো জানা থাকলে সেটা অটোমেটিক মাথায় চলে আসে। হ্যাঁ, তারপরে এটা গেল। তারপর হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুলও একই সিলেকশনের কাজ করে, বাট সিস্টেমটা হচ্ছে যে আমি দেখি, কুইক সিলেকশন দিয়ে আমি যদি সিলেক্ট করি, আমি কিন্তু এখানে ব্রাশ ছোট বড় করতে পারবো। আমাদের কিবোর্ডে যে থার্ড ব্র্যাকেট আছে এন্টারের বাম পাশে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটা ছোট বড় করতে পারবো। ঠিক আছে, আপনারা কি কিছু লিখতেছেন? আহ, আমি আসলে জানি না, মনে হয় না এটা রুলসে আছে, কারণ আমি অনেকদিন পর ক্লাস নিচ্ছি। আমার মনে হয় যে আপনি ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলে ক্লাস না করাটাই ভালো মনে হয়। আপনাদের ক্লাস তো ইলাস্ট্রেটর পরে করানো হবে, আপনি অনেক কিছু হয়তোবা বুঝবেন না, কারণ যেহেতু ইলাস্ট্রেটর করে আসছে ওরা, এজন্য আমি অনেক টুল হয়তোবা খুব শর্টকাটে দেখাবো, আপনি নাও বুঝতে পারেন। আচ্ছা, আচ্ছা, এগুলো দেখাইছে আপনাদেরকে? আচ্ছা আপু, আপনি দেখাতে থাকেন, হয়তো অনেকে দেখছে অনেকে দেখেনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল যেটা, আমি যদি দেখেন এখানে ক্লিক করি, সে আমি এই জায়গাটায় ক্লিক করলাম, সে মোটামুটি এই কালার রেঞ্জের মধ্যে সে যতটুকু পেয়েছে সে কিন্তু সিলেক্ট করে ফেলছে। আমি যদি এটাকে, এই যে আমি গ্রিনটাকে সিলেক্ট করতে চাচ্ছি, সে গ্রিনটাকে মোটামুটি নিয়ে ফেলছে, মানে আমি গ্রিনের এখানে কিন্তু আবার একটু ইয়েলো টাইপ চলে আসে, এই জন্য এটা সে সহজে ধরে নাই। এখন আমি যদি এখানে বড় করে ধরে আমি এই গ্রিনটাকে আমি যেখানে নিয়ে যাব, যেখানে ক্লিক করব, ওই কালার রেঞ্জের আশেপাশে সে যতটুকু পাবে সে ধরে ফেলবে। এই কালার রেঞ্জ গুলো আবার চেঞ্জ করা যায়, ধরেন এখানে, আচ্ছা, ব্রাশ ছোট বড় করে আমি কম বেশি করে সিলেকশন করতে পারবো। আর নিচের এটা যেটা, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, মানে আমি একটা নির্দিষ্ট কালারে যখন ক্লিক করব, এই পুরাটা ছবির মধ্যে, আপনারা কি শুনতে পাচ্ছেন? ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল বলতেছে, আপনারা শুনতে জি আপু, পাচ্ছেন? শোনা যাচ্ছে তো। আচ্ছা, জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে নির্দিষ্ট একটা কালারে আমি যদি ক্লিক করি, এই পুরাটা ক্যানভাসের মধ্যে, এই পুরাটা ছবিতে আমার ওই কালারটা যেখানে যেখানে সে পাবে সেটা সেটা সে সিলেক্ট করে ফেলবে। যেমন আমি যদি এই হোয়াইট কালারটাতে ক্লিক করি, দেখেন এখানে ছোট 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 বড় যত রকম এই কালারটা সে পেয়েছে, সব জায়গায় সে সিলেক্ট করে ফেলছে। ঠিক আছে, এই কালার রেঞ্জটা আবার বাড়ানো যায়। ধরেন আমি এক্স্যাক্টলি এই হোয়াইটে ক্লিক করেছি, তার মানে এই হোয়াইটটাই সে নিবে এমন না, আমি চাচ্ছি এই হোয়াইটের চেয়ে একটু হালকা হয়ে গেছে, যেমন এই যে এখানে একটু হালকা হয়ে গেছে, বাট আমি চাচ্ছি এটার রেঞ্জটা আরো যেন বড় হয়, তখন এই যে এখানে টলারেন্স আছে, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। দেখেন এইখানে আমি যদি খেয়াল করি,
যে কন্ট্রোল ডি দিলাম, এখানে টলারেন্স 32 আছে, আমি যদি এটাকে 50 করে দেই অথবা 55 করে দেই, এখন আমি যদি এই হোয়াইটটাতে ক্লিক করি, দেখেন আমার আগের চেয়ে বেড়ে গেছে আরো এরিয়াটা। আমি যদি এখানে আরো বাড়াই দিই, 100 দিয়ে দিই, এখন যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে হোয়াইট মোটামুটি যতটুকু পেয়েছে পুরাটাই সে ধরে ফেলছে। ঠিক আছে, তো আমরা একটা ডকুমেন্টে যখন একই ধরনের কালার অনেকগুলো অবজেক্ট থাকবে, আমাদের যখন সিলেক্ট করার দরকার হতে পারে, তখন আমরা এরকম টলারেন্স কম বেশি করে করতে পারবো। আচ্ছা, আমাকে একটু ইব্রাহিম ভাই ফোন দিয়েছে, একটু কথা বলি। এই তো নিচ্ছি এখন, চলছে। শুরু করেছি হচ্ছে 11টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, 14 জন। নর্মালি এরকমই নাকি থাকে, না 12 জন আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি পোস্ট দিয়ে রাখছিলাম তো, সমস্যা নেই। আচ্ছা, তো ডিসিলেক্ট করলাম। তো এই দুইটা টুলস এর ব্যাপারে তো বুঝতে পারলেন। তারপর হচ্ছে আপনার ক্রপ টুল। ক্রপ টুল নরমালি হচ্ছে আপনি আপনার একটা ডকুমেন্টকে আপনি যদি ক্রপ করতে চান, কাট করতে চান, তো ওই অনুযায়ী আপনি ক্রপ করতে পারবেন। আমি আমার ইচ্ছে মতো করে এখান থেকে আমি নিতে পারি, এতটুকু আমি যদি ক্রপ করতে চাই এখান থেকে আমি ছোট বড় করতে পারি। আবার আমি যদি নির্দিষ্ট একটা সাইজ দিতে চাই, এখানে আমার উপরে রেশিও দেয়া আছে যে আমি কত পিক্সেল বাই কত পিক্সেল চাচ্ছি। আমার এই ইমেজের সাইজটা কত আছে সেটা আমি দেখতে পারবো এখান থেকে। ইমেজ সাইজে যদি যাই, এখানে আমার দেখাচ্ছে যে 1360 ইন্টু 768 পিক্সেল। আমি যদি চাই যে আমি এই ডকুমেন্টটাকে 512 নিতে চাই, ক্রপ করতে চাই, তো 512 দিলাম, এখানে 512 দিলাম, তো 512 বাই 512 হয়ে গেল। আমি যদি এন্টার দিয়ে দিই, তাহলে আমার এটা 512 ক্রপ হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে যেটা আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলটা দেখতে গেলে আমার কোনো পার্সপেক্টিভ ইমেজ লাগবে। পার্সপেক্টিভ, আমি যদি পার্সপেক্টিভ কোনো একটা ছবি নেই, আহ, আচ্ছা এটাকে না, এটাকে আমি যদি নেই, ধরেন আপনাদের কোনো একটা ছবি, মানে কেমন হতে পারে, অনেক সময় আমরা ছবি তুলি মোবাইল দিয়ে, সেটাকে আমার এক্স্যাক্টলি ওই ছবিটাকে হয়তো বা আমার টপ ভিউতে আমার আনতে হতে পারে। হ্যাঁ, তখন আমি এটা একটু ডিলিট করে দিই। আচ্ছা, এইটা যেরকম পার্সপেক্টিভ ভিউতে আছে, মানে উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে মানে 2 পয়েন্ট অফ ভিউ বলে এটাকে। এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট থেকে দুইটা ভিউ থেকে দেখা যাচ্ছে। এটাকে আমি যদি মানে নর্মাল আমরা এই ছবিটা যেমন দেখতেছি একদম ফ্রন্ট ভিউ থেকে, তো এইটাকে আমি চাচ্ছি এই যে আমার ডান পাশের যে ভিউটা, আমার এইটা পার্সপেক্টিভ হয়েছে, বাট এইটাকে আমার সোজা দরকার। ঠিক আছে, এটাকে আমার সোজা দরকার, তখন আমার এই ক্রপ টুলটা কাজে দিবে। কেমন, পার্সপেক্টিভ ক্রপ টুলটা নিলাম, আমার এই যে চারটা কোণা, এই চারটা পয়েন্টে আমি ক্লিক করব। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই চারটা পয়েন্টে আমি ক্লিক করলাম, যেমন করে দেখা যাচ্ছে আমার পার্সপেক্টিভ। এটাকে আমি যদি এন্টার করে দেই, দেখেন এই ছবিটাকে, পার্সপেক্টিভ ছবিটাকে আমার ফ্রন্ট ছবিতে নিয়ে আসলো। ঠিক আছে, এটা আমার যদি পার্সপেক্টিভ কোনো ব্যানার থাকে তাহলে মনে হয় আরো ভালো হবে বুঝতে। আপু, হ্যাঁ হ্যাঁ, বলেন। আহ, এখানে তো স্কোয়ার আছে, আমি যদি রাউন্ড শেপের কোনো পার্সপেক্টিভ যদি নিতে চাই তাহলে ওখানে কিভাবে নিব? না, রাউন্ড শেপে হবে না। ওই রাউন্ড শেপটাকে, পার্সপেক্টিভটাকে আগে এইভাবে ফ্রন্ট ভিউতে এনে তারপরেই হচ্ছে আপনার করতে হবে। আপনি যদি রাউন্ডে কাটতে চান, পরবর্তীতে আপনি কাটবেন, কেটে নেবেন।
বাট পার্সপেক্টিভটাকে তো আপনার সোজা করতে হবে, তাই না? এই যে যেমন এইটা এখানে পার্সপেক্টিভ ভিউতে দেয়া আছে, ঠিক আছে, এটাকে আমি চাচ্ছি একদম ব্যানার ফ্রন্ট ভিউতে আনবো, তাহলে এই যে জাস্ট 4টা কোণায় আমার ক্লিক করতে হবে। এটাকে আমি যদি এন্টার করি, এই যে আমার ফ্রন্ট ভিউতে চলে আসলো। 10 মিনিটের মধ্যে অফ হয়ে যাবে এটা। আচ্ছা, যদি ক্লাসটা অফ হয়ে যায় তাহলে আমি আবার সাথে সাথে জয়েন করে ফেলবো, আপনারা আবার করে ফেলবেন, হ্যাঁ? আচ্ছা জি ওকে, তো এই টুলটা তো বোঝা গেল না, পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা। তারপর হচ্ছে জি স্লাইস টুল, স্লাইস সিলেকশন টুল। স্লাইস সিলেকশন টুলটা নরমালি আসলে আমাদের ফটোশপে মানে ইমেজ এডিটিং বা এই ধরনের কোনো কাজে দরকার পড়ে না। এটা দরকার পড়ে যখন আপনারা পিএইচডি টেমপ্লেট করবেন। পিএইচডি টেমপ্লেট বলতে হচ্ছে আমরা যখন যে কোনো একটা ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটের যে পিএইচডি তে মানে ফটোশপে যে ডিজাইনটা করে, প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার কালার সবকিছু অর্গানাইজড করে পিএইচডি টেমপ্লেটটা করে, সেখান থেকে তারা কোডিং করে হয়তোবা মানে এইচটিএমএল এ বা যে কোনো ল্যাঙ্গুয়েজে তারা কনভার্ট করে ওয়েব ডিজাইনে নিয়ে যায়। তখন এই স্লাইস টুলটা আমাদের কাজে দেয় কি রকম, যে আমি আহ, আমার ডেভেলপারকে বলে দিতে পারি, যেমন আমার যদি এখানে একটা ব্যানার থাকে, লাইক আমার এটা একটা ওয়েবসাইটের এখানে আমি একটা কালার দিলাম, এখানে ধরেন আমার আমার হোম মেনু এগুলো বাটন দেয়া থাকলো, এখানে আমার একটা ব্যানার দেয়া থাকলো, এখানে হচ্ছে ইমেজ দেয়া থাকলো, এখানে হয়তো বা অন্য কিছু দেওয়া থাকলো, ঠিক আছে। এখন আহ, যখন তারা কাজ করে তখন সবকিছু হতে তাদের কোডিং এর মাধ্যমে দিতে হয়। তো এখানে প্রত্যেকটার কালার কোড আছে। আপনারা কালার কোড দেখবেন কিভাবে, এই যে আমি যে কালারটা ইউজ করলাম, এটাকে আপনি আই ড্রপার টুল যেটা, এটা দিয়ে আপনি যদি ক্লিক করেন, এখানে কালারটা চলে আসলো। ক্লিক করলে এই যে এখানে যে হ্যাশট্যাগ দিয়ে যে নাম্বারটা, এটাকে বলে এটার কালার কোড, ঠিক আছে। সো আপনি এই কোডটা আপনি ডেভেলপারকে দিয়ে দিতে পারেন, তারা কোডিং করেও দিতে পারে। আবার তারা কিভাবে ইউজ করতে পারে, যে এই যে ছবিটা ধরেন আমি যে 1 পিক্সেল করে কেটেছিলাম, সেম ভাবে এরকম করে আমি এটাকে 1 পিক্সেল করে কাটতে পারি। এটাকে তারা কি কি করবে, রিপিট করে ফেলবে। মানে আমি এইটাকে জাস্ট ধরেন এতটুকু আমি কেটে ডেভেলপারকে দিয়ে দিলাম, এতটুকু কেটে আমি ডেভেলপারকে দিয়ে দিলাম, সে এটাকে সেট করে সে এটাকে রিপিট করে দিবে, মানে এই কালারটা রিপিট হয়ে একদম যতদূর যায় ততদূর যেতে থাকবে। তো এটা হচ্ছে তাদের কোডিং এর ব্যাপার। তো এইরকম করে আমার যখন কোনো কালার বা কোনো স্লাইস করে আমার ডেভেলপারকে দিতে হয় পিএইচডি টেমপ্লেটের ক্ষেত্রে, তখন আমার এই স্লাইস টুলটা কাজে দেয়। যেমন এই যে আমি স্লাইস টুলটাকে নিয়ে আমি এখান থেকে কাট করে দিতে পারি, ঠিক আছে। এই এতটুকু আমার স্লাইস হয়ে গেল। যখন আমি সেভ করব, আমি যখন কয়েকটা একসাথে এরকম স্লাইস করে সেভ করব স্লাইস গুলো, তখন সবগুলো আলাদা আলাদা হয়ে স্লাইস হয়ে সেভ হয়ে যাবে। আমাদের এটা দরকার নাই এখন। আচ্ছা, তারপরে হচ্ছে আই ড্রপার টুল তো বললাম কালার পিক করার জন্য। 3D ম্যাটেরিয়াল আই ড্রপার টুল, 3D তে যাই নাই এখনো। কালার স্যাম্পল গুলো মানে আই ড্রপার ধরেন আপনার এক একটা কালার, আপনি এখানে একটা ট্যাব আছে, ইনফরমেশন ট্যাব, যেটা হচ্ছে আপনার উইন্ডোতে। আপনাদের এখানে যদি কোনো টুল যদি এখানে আপনারা না খুঁজে পান, কোনো কোনো বার, তাহলে হচ্ছে আপনাদের সব থাকবে উইন্ডোজে। উইন্ডোতে যে ইনফো কোথায় আছে, এই যে ইনফোতে আপনি দেখতে পারবেন যে কালার কোড, যেমন আমি আই ড্রপার। আচ্ছা, এইখানে আপনার অপশনগুলো কিভাবে আনবেন জানেন তো, রাইট ক্লিক করলে অন্যান্য অপশনগুলো চলে আসবে, অথবা এখানে ক্লিক করে ধরে রাখলেও আসবে, ঠিক আছে। আই ড্রপার টুলে আমি যখন দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন, RGB CMY কে এক্স এক্সিস ওয়াই এক্সিস এগুলো সব কিন্তু ইনফরমেশন দেখাবে। আমি যখন আই ড্রপারটাকে সরাচ্ছি নাড়াচ্ছি, দেখেন RGB কালার কোডটাও দেখাচ্ছে, CMY কেও দেখাচ্ছে, এক্স ওয়াই দেখাচ্ছে। আবার আমি যখন নিচে চলে যাচ্ছি, তখন কিন্তু এক একটা পিক্সেল এক এক কালার। তা আমি যতই চেঞ্জ করতেছি ওই জায়গায় কন্টিনিউয়াসলি আমার মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন RGB আমি এমন হয়তো বা অনেক সফটওয়্যার আছে যেটা তে আপনার CMY কে কালার দেওয়ার কোনো অপশন নাই, আপনার RGB কালার দিতে হবে। আবার অনেক জায়গায় হতে পারে CMY কে কালার দিতে পারবেন, RGB কালার দেওয়ার অপশন নাই। তখন আপনি কি করবেন, এই যে একই কালার বাট কোড কিন্তু এটার RGBর ক্ষেত্রে 3টা, CMY এর ক্ষেত্রে 4টা, তখন এখান থেকে এইভাবে নিতে পারেন। আবার যে কালারটা আপনি সিলেক্ট করলেন, এখানে গেলে এই যে এখানে দেখাবে
আপনার ল্যাব কালার, সিএমওয়াইকে কালার, আরজিবি কালার, এই তিনটা। সিএমওয়াইকে কালার যদি অ্যাপ্লাই করতে চান এই তিনটা কোড তিনটার জায়গায় দিতে হবে। রেডের জায়গায় রেড, গ্রিনের জায়গায় গ্রিন, ব্লু এর জায়গায় ব্লু। ঠিক আছে? বেশি ফাস্ট হয়ে যাচ্ছে? জি, বলবেন আর আপনারা একটু স্লোলি বললে ভালো। বুঝতে না পারলে আমাকে একটু বলবেন। আমি ফাস্ট করছি এই জন্য যে আপনারা তো ইলাস্ট্রেটর করে আসছেন, এগুলো বেসিক ধারণা অনেকটা আছে এই জন্য আর কি। না, আচ্ছা এগুলো ঠিক আপনি আছে। দেখানো হয়েছিল তো, সমস্যা হুম। নাই, আপনি দেখিয়ে যান। আচ্ছা আপনার সমস্যা নেই, সাক্ষাৎকার আপনাদের দেখ। প্রবলেম হলে অবশ্যই বলবেন আমাকে, ঠিক আছে? জি। সমস্যা নেই, আর ভিডিও তো থাকবেই, আচ্ছা, আপনারা দেখে নিতেই পারবেন। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, এখানে হচ্ছে আপনার আই ড্রপার টুল গেল। কালার স্যাম্পল, যেমন যে এখানে আমার যদি এমন থাকে যে আমার কয়েকটা কালার স্যাম্পল আমার থাকতে হবে, তখন আমি এখানে পিন করে রেখে দিতে পারি। যেমন এইটা হচ্ছে আমার একটা কালার, এটা আমার দরকার। তখন আমার এখানে দেখাবে, দেখেন যে 1 নাম্বার কালার, 1 নাম্বার পিনের আমার কালার কোড হচ্ছে আরজিবির ক্ষেত্রে 7252। সেম ভাবে আমি যদি এই ইয়েলোতে একটা কালার দেই, তাহলে আমার 2 নাম্বার কালার স্যাম্পলের কালার কোড হচ্ছে এটা। আমার 3 নাম্বার এখানে যদি দেই, তাহলে 3 নাম্বারের কালার কোড হচ্ছে এটা। এরকম করে আমি এক এক রকম কালার স্যাম্পল সেভ করে রেখে দিতে পারি। আমার যদি দরকার পড়ে তাহলে আমি এগুলো এখান থেকে ইজিলি দেখতে পারবো। নাহলে আমি তো পরে হারায় যাব যে আমি কোন কালারটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম বা কোনটা আমার পছন্দ হয়েছিল। ঠিক আছে? আপু এখানে যে এক্স ওয়াইটা আছে এই জিনিসটা কি? হুম। হ্যাঁ, এক্স ওয়াই এক্সিস নরমালি আমি যে এই যে নাড়াচাড়া করতেছি, এখানে তো আপনার 0 এক্সিস থাকে না। এই যে এখানে আপনার রুলার যেহেতু দেয়া আছে, কন্ট্রোল 8 দিলে রুলারটা চলে যাবে, আবার কন্ট্রোল 8 দিলে রুলার জি। চলে আসলো। এই যে এটা হচ্ছে আপনার 0 0 এক্সিস। এই যে আমি এখানে কার্সর রেখেছি, এক্স ও ওয়াই আচ্ছা জিরো আচ্ছা। জিরো দেখাচ্ছে। আমি যত উপরে নিচে নিচের দিকে নামতে থাকবো, এক্স ওয়াই আমি এইখান পয়েন্ট থেকে কত দূর সরে আসলাম সেই এক্সিসটা দেখাচ্ছে এখানে। ওকে। আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে রুলার টুল। নর্মালি ধরেন আমি কোনো একটা ডিজাইন করলাম আমার ইচ্ছে মতো, ঠিক আছে? আমি কোনো ডাইমেনশন সিলেক্ট করে কাজ করি নাই, ঠিক আছে? লাইক এখানে একটা আমি এখানে 3টা ছবি বসাবো, আলাদা একটা লেয়ারে দিলাম, কালার দিলাম, কন্ট্রোল D। তো এখানে আমি 3টা ছবি বসালাম। এখন আমি আমার ইচ্ছে মতো, মানে এই ডকুমেন্টের সাথে যায় এমন করে আমি আমার মতো করে শেপ নিয়ে নিছি। বাট আমি আসলে জানি না যে এটার সাইজটা কত নিয়েছি আমি। তখন আমি এখান থেকে দেখতে পারবো, এই যে রুলার টুলটা দিয়ে আমি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে ক্লিক করলে আমার দেখাবে। কারণ আমি এখান থেকে ক্লিক করে ধরে রেখে আমি যদি এখানে এনে ছেড়ে দিই, তাহলে আমার এখানে এই যে পয়েন্টটা দেখাচ্ছে, এই যে ওয়াইড 265, যেহেতু আমার এটা পিক্সেলে দেয়া আছে, তো এটার মানটা আমার পিক্সেলে দেয়া আছে। ঠিক আছে, 265। সেম ভাবে আমি যদি হাইট দেখতে চাই, তাহলে এখানে হাইট 0 দেওয়া আছে। আমি যদি এখান থেকে হাইটটা দেখতে চাই, আরে এই যে এখানে তাহলে হাইট দেখাচ্ছে 233.50। ঠিক আছে, আমি ডাইমেনশন গুলা জানতে পারবো। আর এই একইভাবে এখানে যেরকম আমি কালার স্যাম্পল গুলো দিয়ে দিয়েছি, আমি ইচ্ছে করলে এখানে নোট করেও রাখতে পারি। এখানে এক জায়গায় আমি নোট লিখে আমি আমার দরকারি একটা কিছু আমি এখানে টাইপ করে নোট করে রেখে দিতে পারি। কাউন্ট টুল সেম ভাবে কাউন্ট করার জন্য, ঠিক আছে? এগুলোর খুব একটা দরকার পড়বে না, যে কোনো একটা দিয়ে কাজ করলেই যথেষ্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল। আচ্ছা, এইটার ক্ষেত্রে হ্যাঁ, লেয়ার তো দেখাবো অবশ্যই, লেয়ার তো দেখাতেই হবে। আচ্ছা, আপনাদেরকে আচ্ছা এরপরে যাই, আগে আমি একটু লেয়ারে আসি। যেমন
আচ্ছা, এখান থেকে কালার অ্যাপ্লাই করবেন কিভাবে? আপনাদের ইলাস্ট্রেটরে যেভাবে কালার অ্যাপ্লাই করেছেন এখানে কিন্তু একটু সিস্টেমটা ডিফারেন্ট। যেমন হচ্ছে এইটাকে উপরের যে কালারটা এটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর পেছনে যেটা ওটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে এখানে দেয়া আছে সেট ব্যাকগ্রাউন্ড কালার, কার্সর নিলে বলে দিচ্ছে উপরেরটাতে ধরলে সেট ফরগ্রাউন্ড কালার। তো এখানে আপনারা একটা ক্লিক